দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আরআইসিএলসির জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি নুসরাত আফরিন। আপনারা যেমনটি জানেন যে সারাদিনের ঘটে যাওয়া ঘটনা এবং আলোচিত যে বিষয়বস্তু সেগুলো নিয়ে আমরা এই অনুষ্ঠানে বিশদভাবে আলোচনা করে থাকি এবং জনগণের কথা মাথায় রেখে আজকে এবং সেই সাথে আজকের যে হেডলাইন বা শিরোনামগুলো রয়েছেন সবকিছু বিবেচনায় আজকে আমাদের বিষয়বস্তু নির্ধারণ করেছি আমরা। তবে সমাধান কি রাজপথে? আমরা পরিচয় করে দিতে চাই আমাদের স্টুডিওতে যে দুজন বিশেষজ্ঞ এবং অতিথি রয়েছেন তাদের সাথে। শুরুতেই আমার ঠিক ডান দিকে রয়েছেন সোহরাব হাসান, সম্পাদক চর্চা.com। আমি জানি যে উনি খুবই সিনিয়র আলোচক এবং আমরা আপনাকে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে স্বাগত জানাচ্ছি সিনিয়র সাংবাদিক জনাব মাসুদ কামাল, আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। শুরু করতে চাই আজকের যে হেডলাইনগুলো রয়েছে সেখানে যদি দৃষ্টি দিই, আমরা যেমনটি জানি যে শাহদিন মালিকের একটি বক্তব্য রয়েছে, তারপর উপদেষ্টা পরিষদকে সিদ্ধান্ত জানালো সংস্কার প্রশ্নে বিএনপি সমালোচনায় জামায়াত এবং 5টি দাবিতে 8টি যে সমন্বয় দল দুঃখিত তারা আজকেও রাজপথে কর্মসূচি দিয়েছেন এবং সেই সাথে জনাব ফখরুল, আমির খসরু, বিএনপির যে বিভিন্ন নেতা রয়েছেন তারা নির্বাচনী প্রচারণা এবং জনাব তারেক রহমান আজকেও যে বক্তব্য দিয়েছেন জনগণের উদ্দেশ্যে অনলাইনে যুক্ত হয়ে, এই সবগুলো বিষয় মাথায় রেখে আমরা যে বিষয়টি বুঝতে চাচ্ছি এবং যেটি দিয়ে আলোচনা আজকে শুরু করতে চাচ্ছি সেটি হচ্ছে এই যে 8টি সমমনা দল রাজপথে নামলো এবং বিগত কয়েকদিন ধরেই আমরা একটি পূর্বাপর আলোচনা দেখছি যে এবং তাদের বিশেষ মন্তব্যগুলো দেখছি। রাজনৈতিক দ্বন্দ্ব বলবেন একে, নাকি কৌশল বলবেন, নাকি নির্বাচনের পথে বিলম্বিত করার একটি চেষ্টা? এই যে বিভিন্ন ধরনের তারা হাঙ্কিং পাঙ্কিং দিয়ে কিছু হবে না, যদি গণভোট নভেম্বরে না দেয়া হয় তাহলে নির্বাচন কিভাবে যাবে, এই প্রশ্নগুলো সামনে আসছে। তাহলে সাধারণ মানুষ আসলে কি মেসেজ পায় এই কথা? আমি শুরু করতে চাই জনাব সোহরাব হাসান, আপনাকে দিয়ে। আপনাকে ধন্যবাদ এবং শুভেচ্ছা বন্ধু মাসুদ কামালকে। সমাধান রাজপথে, সমাধান কি রাজপথে? তাহলে এত আলোচনা, সংলাপ, বৈঠক এর কি প্রয়োজন ছিল? আর রাজপথে তো আর নির্বাচন হতে পারবে না। রাজপথে তো আন্দোলন সংগ্রাম হতে পারে, সরকার হটানো যেতে পারে। তাই এখন যে আন্দোলনটি করছে 8 দলের কথা বললেন, এটি আসলে শক্তি, নিজেদের শক্তি জানানোর জন্যে দেশবাসীকে, যে তারা এখন তো ধরা হয় যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই যে বিএনপি অপ্রতিদ্বন্দ্বী। বিএনপি অপ্রতিদ্বন্দ্বী নয়, এটাই তারা জানাতে চায়, এই শক্তি তারা দেখাতে চায়। একটা মনস্তাত্ত্বিক লড়াই চলছে। আগে ছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশন অথবা সরকারের সঙ্গে, এখন মনস্তাত্ত্বিক লড়াই 3টি, এই রাজনৈতিক দলগুলো, পারস্পরিক এবং সরকার। দেখুন, সরকার একটি সিদ্ধান্ত নিলেন যে রাজনৈতিক দলগুলো আলোচনা করে বলুক তারা কি সমাধান চায়। তাহলে এতদিন সরকার কি করলো? জাতীয় ঐকমত্য কমিশন কি করলো? সরকারই যদি রাজনৈতিক দলগুলো নিজেরা বসে যদি করবে, যেটা 8 মাসে আলোচনায় হলো না, সেটা 7 দিন সময়সীমা বেঁধে দিয়ে বললেন যে তোমরা আলোচনায় বসো। দ্বিতীয় কথা হচ্ছে আলোচনার উদ্যোগ কে নেবে? সরকারই তো আলোচনা উদ্যোগ নিয়েছিল যে কিভাবে সমাধান করা যায়। তা সরকার এখন না পেরে বলতেছে, তাহলে তো একটা মানে অনেক নেতাই বলেছেন এই সরকারকে, তাহলে সরকার তার পথ দেখুক, রাজনৈতিক দলগুলো তাদের পথ দেখবে। সমাধানটা হচ্ছে পারস্পরিক পারস্পরিক আস্থায় একটা পরিবেশ তৈরি করতে হবে। এখন কেউ কাউকে বিশ্বাস করছে না। আমরা তো ধরে নিয়েছিলাম 5 আগস্টের পর, এই গণ অভ্যুত্থানের পর নির্বাচন সামনে আসলেই কেন রাজনৈতিক দলগুলির না শুধু নির্বাচন মানে সুবিধা নিয়ে আলোচনা, নাকি হচ্ছে জনগণের সুবিধা নিয়ে আলোচনা? না, জনগণের সুবিধা নিয়ে আলোচনা নাই। এই যে আপনি ধরেন যে যত কিছু এগুলোর কে কোন নীতি বা কোন কৌশল অবলম্বন করলে কার ক্ষমতায় যাওয়ার পথ সহজ হবে, এটাই হচ্ছে একমাত্র পথ, একমাত্র চাওয়া পাওয়া কৌশল। কিন্তু আপনি যেরকম বললেন যে 8 মাস ধরে, আমরা জানি যে জাতীয় ঐকমত্য কমিশনে ফেব্রুয়ারি থেকে আলোচনা শুরু হয়েছে, 3 দফায় আলোচনা হয়েছে, সেটাকে আবার এক্সটেন্ড করে আবারও আলোচনা হয়েছে এবং ফাইনালি জুলাই সনদে স্বাক্ষরও হয়েছে। স্বাক্ষর নিয়ে যখন 5 দল পিছিয়ে গেল, তারা আবার এগুলো, আমরা কিন্তু ধারাবাহিকভাবে এগুলোর সাক্ষী এবং আপনারাও জানেন, দেশের জনগণও জানে সেটি।
তাহলে এই মুহূর্তে আমরা জানি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আজকেও ইসির পক্ষ থেকে কিন্তু মহড়ার অনুষ্ঠান আয়োজিত হয়েছে এবং সেখানে ইসির পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে দেশে কোন দিকে যাবে এটা আগামী নির্বাচনের উপর নির্ভর করছে এবং ভোট কেন্দ্রের যে নিরাপত্তা এটি নিয়ে তারা আজকে মহড়াও করেছেন। তারা ইসি কিন্তু ইসির মতো করে এগিয়ে যাচ্ছেন ফেব্রুয়ারিকে সামনে রেখে। তাহলে আলোচনাটির পথ সুগম হলো না কেন, অথবা কি করণীয় যে রাজনৈতিক দ্বন্দ্বকে এড়ানোর জন্য? সরকারের পক্ষ থেকে কিন্তু একটা সমাধানের ইঙ্গিত দেওয়া হয়েছে যে রাজনৈতিক দলগুলো যদি একমত না হতে পারে সরকার সিদ্ধান্ত জানিয়ে দেবে। এখন সরকার সিদ্ধান্তকে একতরফাভাবে জানিয়ে দেবে। আমার ধারণা যে সরকার আনুষ্ঠানিক আলোচনা না করলেও অনানুষ্ঠানিকভাবেও রাজনৈতিক দলগুলোর সাথে কথাবার্তা বলে তাদের মনোভাব বুঝেই সিদ্ধান্তটা জানাবে। সংবাদ মাধ্যমে খবর এসেছে, বিভিন্ন অনুসন্ধানে জানা গেছে বা রাজনৈতিক মহলের যে আলোচনা সেটা হচ্ছে উভয় পক্ষকেই ছাড় দেয়া। বিএনপি কিছুটা ছাড় দেবে, জামাত ইসলামী কিছুটা ছাড় দেবে এবং এনসিপি মোটামুটি গণভোটের ব্যাপারে কিন্তু তারা বলেছে যে তাদের না, গণভোটে তারা অনড় অবস্থানে নয়, যে নির্বাচনের দিনও হতে পারে, নির্বাচনের আগেও হতে পারে। কিন্তু গণভোট যে হবে এটা নিয়ে সব দলই তো একমত। এখন শুধু সময়টা নিয়ে যে মতপার্থক্য, শুধু সময়টা নিয়ে না, এর মধ্যে নির্বাচনের দিন গণভোট হলে এক ধরনের ফলাফল, নির্বাচনের আগে হলে এক ধরনের ফলাফল। এখন আগে হলে যে সমস্যাটি, প্রথমত হচ্ছে অর্থের বিষয়, দ্বিতীয় হচ্ছে যে এই 3 মাসের মধ্যে দুটি নির্বাচন করা সম্ভব কিনা, তৃতীয় প্রশ্ন হচ্ছে যদি জাতীয় সংসদ নির্বাচন না, প্রতিদ্বন্দ্বী এখানে কোনো প্রার্থী থাকছে না যে তার ভোটারদের নিয়ে আসবে, সমর্থকদের, এই নির্বাচনে যদি 50% কম ভোটার উপস্থিতি হয় তাহলে পুরো বিষয়টাই নৈতিকভাবে আইনিভাবে কতটা প্রশ্নবিদ্ধ হবে বা আইনিভাবে এর বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে কিনা, নৈতিকভাবে এটা প্রশ্নবিদ্ধ হবে মারাত্মকভাবে। তাহলে জুলাই অভ্যুত্থান প্রশ্নবিদ্ধ হবে, জাতীয় ঐকমত্য কমিশন প্রশ্নবিদ্ধ হবে, সরকারও প্রশ্নবিদ্ধ হবে। আমি জনাব মাসুদ আপনার কাছে আসতে চাচ্ছি একই প্রশ্ন নিয়ে। সমাধান কি তাহলে রাজপথে, নাকি রাজনৈতিক দলগুলো তো রাজপথে নামারই ঘোষণা দিচ্ছে, 8টি সমমনা দল তারা তো নেমেই গিয়েছেন। আজকে বিএনপির পক্ষ থেকে তারাও বলছেন যে সমাধান কি তাহলে রাজপথেই করতে হবে? দেখেন, এটা আসলে এরকম হওয়ার কথা ছিল না, আমাদের প্রত্যাশাও ছিল না, কিন্তু ঘটনা কিন্তু আসলে মানে আপনি একটু খারাপ দিকে যাচ্ছে। সোহরাব ভাই কিন্তু খুবই টু দ্য পয়েন্টে কথাগুলো বলেছেন। সেটা হলো যে সরকার 7 দিনের একটা সময়সীমা বেঁধে দিয়েছেন। আজকে হলো সেই 6ষ্ঠ দিন, আজকে পার হয়ে গেল, আগামীকালকে সেই 7ম দিন। কালকে সমাধান না হলে হবে না। এখন এর মধ্যে কি হয়েছে, এর মধ্যে বৃহস্পতিবার কিন্তু জামাতের নায়েবে আমির উনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করেছিলেন যে মিটিংয়ে বসা যায় কিনা। আজকে তার জবাব মির্জা ফখরুল না, ঠিক তার স্থায়ী কমিটির একজন সদস্য সালাউদ্দিন আহমেদ সাহেব একটা অনুষ্ঠানে দিয়েছেন, দিয়ে উনি বলেছেন, ডক্টর ইউনূসকে লক্ষ্য করে বলেছেন যে আপনি ডাকলে আমরা যাব, কিন্তু আপনি দায়িত্বটা আরেকটা দলকে দিচ্ছেন কেন? এবং আজকে সালাউদ্দিন সাহেবের কথা, শব্দ চয়ন যেগুলো মানে ইয়েকে ডক্টর ইউনূসকে লক্ষ্য করে হয়েছে, এগুলো ডক্টর ইউনূসের একটু খেয়াল করা উচিত যে আমাকে ওনারা কীভাবে এখন মূল্যায়ন করছেন। এবং সালাউদ্দিন সাহেব স্পষ্ট করে বলেছেন যে আপনারা যে 7 দিনের সময়সীমা দিলেন, এই সময়সীমা দেওয়ার কোনো এখতিয়ারই আপনার নাই, এবং আপনাকে মনে রাখতে হবে আপনারা একটা অনির্বাচিত সরকার। এই কথাগুলো কিন্তু সালাউদ্দিন সাহেব উচ্চারণ করেছেন। আপনার সে এখতিয়ার নাই, এবং তারও চেয়ে বড় কথা হলো আপনার সে সামর্থ্য নেই, শক্তিও নাই। তো এই যে কথাগুলো সালাউদ্দিন সাহেব বলেছেন ডক্টর ইউনূসকে লক্ষ্য করে, এই বিষয়গুলো কিন্তু ডক্টর ইউনূস আসলে অর্জন করেছেন বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে। উনি এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করেছেন যে পলিটিক্যাল পার্টিগুলো এভাবে রিয়েক্ট করতে বাধ্য হচ্ছে। ওনারা একটা মিটিংয়ে বসেছিলেন, ওনারা উপদেষ্টা মণ্ডলী মিলে বসে তারা সিদ্ধান্ত দিয়েছেন আপনারা 7 দিনের মধ্যে সমাধান করেন। আমার প্রথম প্রশ্ন যে এই যে ঝামেলাটা বেঁধেছে, ঝামেলাটা কী দিয়ে পাচ্ছে বলেন তো? ঝামেলাটা পাচ্ছে জুলাই সনদ বাস্তবায়নটা কীভাবে হবে, তার প্রস্তাবটা কী হবে এবং গণভোটটা কবে হবে। মূলত মোটা দাগে এই 2টা পয়েন্ট। এটা নিয়ে ঝামেলাটা কে পাকাইছে? ঝামেলা পাকাইছে হলো ঐক্যমত্য কমিশন। ঐক্যমত্য কমিশনের প্রধান 2 ব্যক্তি ডক্টর আলী রিয়াজ এবং মনির হায়দার এই ঝামেলাটা পাকাই দেওয়া ফুরুত করে উড়ে চলে গেছে।
তো ওনারা তো ফুরুত, তাহলে এখন একটা দায় দায়িত্বটা কার উপরে আসবে? ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান কে? ডক্টর ইউনূস। আলী রিয়াজ তো ভাইস চেয়ারম্যান এই ছিল, তো ডক্টর ইউনূস হলো একটা চেয়ারম্যান। তাহলে ডক্টর ইউনূস তো এখন আছেন, তাহলে ঝামেলা পাকাইছেন কে? ডক্টর ইউনূস পাকাইছেন। কারণ ডক্টর ইউনূস ঝামেলা পাকাইয়া এখন সে পলিটিক্যাল পার্টিগুলিকে বলে আপনারা সমাধান করেন এবং 7 দিনের মধ্যে করেন। তো প্রবলেম পাকায়, মানে সুতাগুলি আওলা বাজাচ্ছেন আপনি, কারণ আপনি আমারও বলতেছেন এটা আপনি গুছান, আমি কেমন গুছাবো? এটা তো আমি পাকাই নাই। যে জিনিসটা তারা সিগনেচার করলো 17 তারিখে, তারা তো 17 তারিখ 18 তারিখ বোধ হয়, এই যে আপনার ইয়েতে জাতীয় সংসদের সামনে যেটা সংগ্রহ, যেটাতে সিগনেচার করলো, সালাউদ্দিন সাহেব স্পষ্ট বলতেছে আমরা যা সিগনেচার করছি এখানে এটা নাই। এবং এটা প্রতারণা বলছেন উনি, অ্যাপ্রোপ্রিয়েট শব্দ ইউজ করে। শব্দটা মারাত্মক, শব্দটা গুরুত্বপূর্ণ, মানে অনেক গুরুত্ব বহন করে। কিন্তু এই যে অভিযোগটা প্রতারণা করেছেন, এটা তো ওনাদের জন্য প্রাপ্য শব্দ, ওনারা তাই করছেন। চুক্তি হয়েছে একটা, কয়ের আর একটা, কেন করলেন? জবাব কাকে জিজ্ঞেস করবেন? সে তো ফুরুত পারছে, এখন আপনি কাকে জিজ্ঞেস করবেন? জবাবদার কেউ নাই। এই জিনিসটাই শুরু থেকে আমরা বলতেছিলাম, আমি অন্তত বলতেছিলাম যে বিদেশিদের এই কাজ করেন না, এবং উনি তাই করাচ্ছেন। ডক্টর ইউনূসের মানে স্টাইল এইটা, সমস্ত বিদেশি লোকজনকে নিয়ে আসতেছে, আইনে বসাচ্ছে এবং তারা এসে একটা ভজগোটা পাকাচ্ছে। এটা কেবল রাজনীতির ক্ষেত্রে না, কিন্তু প্রত্যেকটা সেক্টরে। এই যে মেট্রো রেলে একটা বানাইছে এমডি, অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসছে, আইনে বসাইছে, দায়িত্ব নেওয়ার পর 2 অ্যাক্সিডেন্ট হয়েছে। সে তো কোনো মেনটেন্যান্সে কোনো ব্যয় করে না, তো মেনটেন্যান্স থাকলে হবে, যে কোনো অন্য প্রসঙ্গ, ওই প্রসঙ্গে বলি না। কিন্তু এখন এখানে কিন্তু একই জিনিস, মানে ওনারা আসলে আওলা লাগাইয়া রাখতে চান। কেন রাখতে চান জানি না। আমি একটা কথা বারবার বলেছি, আগেও বলতাম, যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় স্ট্রেংথ ছিল বিএনপি। এই জিনিসটা অন্তর্বর্তী সরকারও বুঝে না, বিএনপিও বুঝে না, এটা আমি আগে বলতাম আর কি। তো এখন আমার মনে হচ্ছে বিএনপি অল্প অল্প করে বুঝতেছে, এবং এই জন্য বিএনপি কিন্তু ধীরে ধীরে মানে অন্তর্বর্তী সরকারকে আগের সেই সাপোর্টটা এখন তারা কিন্তু দিচ্ছে না, বুঝলে না? ওই যে সীমা নির্ধারণ করে দিচ্ছে, সমর্থনের একটা সীমা। আজকে যদি বিএনপি অল আউট বলে তা আমি আপনার সঙ্গে নাই, এই সরকার তো 10 দিন টিকবে না, 10 দিন টিকবে না এই গভর্নমেন্ট। কারণ বিএনপি যে কোনো কারণে হোক, এই যে পুরোনো একটা প্রবাদ আছে না, যে মেরেছিস কলসির কানা তাই বলে কি প্রেম দিব না, কারণ ওই বিএনপির ওই চরিত্র আর কি। যা বলেন অপমান করেছেন করেন, আমরা আছি আপনাকে একতরফা ভালোবেসেই যাব। এখন দেখেন ভালোবাসার ফল কোন পর্যন্ত যায়। কিন্তু সবগুলো রাজনৈতিক দলের তো আসলে যেই সবগুলি দল তো 2টা, সবগুলি কই, বাকি দল নাই। প্রথমে ছিল একটা ত্রিভুজ প্রেম, বুঝছেন? ত্রিভুজ প্রেম কিভাবে? প্রেমে এক কোণায় হলো বিএনপি, জামাত আর অন্তর্বর্তী সরকার। এই ত্রিভুজ প্রেম, এখন ত্রিভুজ প্রেমে যত মুভি হয়েছে সব কিন্তু বিয়োগান্তক, ওটার কিন্তু কোনো মধুর সমাপন নাই। এই ত্রিভুজ প্রেমও এখন ত্রিমুখী সংঘর্ষে হয়েছে, রূপান্তরিত হয়ে গেছে। এই ত্রিভুজ প্রেমে কোনো মধুর সমাপন নাই। এখন জামাত যে সমস্ত হুঙ্কার দেয়, আঙুল বাঁকা করে ঘি তুলবো, তারপরে 11 তারিখের পর দেশের চেহারা চেঞ্জ হয়ে যাবে, মানে এইগুলি প্রত্যেকেই বক্তব্য, কিন্তু এই বক্তব্যগুলো ভালো না তো। আঙুল বাঁকা করে ঘি তুলবো, আবার বলে ঘি আমাদের লাগবেই, ভাই ঘিটা কি? আর আঙুল বাঁকা করলে আপনি ঘি তুলবেন, শুনেন, বোতলের মধ্যে আঙুল ঢুকে যদি বাঁকা করেন, আঙুল কিন্তু আটকে যাবো, আঙুল কিন্তু বেরোবে না। ঠিকই খেয়াল করছে, তার কি কয় না কয় বুঝি না ভাই কিছু। ওনারা বলে, এই তাহের সাহেব আরেকবার বললো যে কার কার নাকি তার কাছে ফোন কল আছে, ফোন রেকর্ড আছে। কি ফোন রেকর্ড সেটা কেমনি ওনার কাছে গেল? ওনাদের মধ্যে একটু নিয়ন্ত্রণহীনতা আমি টের পাচ্ছি আর কি। এটা ভালো না, জনগণ এগুলো নিয়ে হাসি তামসা করে, এগুলো ওনাদের বোঝা উচিত, একটু থামানো উচিত। জামাতের উচিত হবে তাহের সাহেবের আগামী কয়েকদিন মুখ বন্ধ রাখতে বলা। এই লোক কিন্তু জামাতকে ডুবাবে, আর তাহের গভর্নমেন্টকে ডুবাবে শফিকুল আলম। কি আর বলা, গভর্নমেন্টকে কেন ডুবাবে এই প্রশ্নটা নিয়ে আরেকটু আলোচনা করবো, এবং নির্বাচন নিয়ে আলোচনা করছি। আমরা একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, আপনারা দেখছেন আরএসএল স্টেজ গণতন্ত্র। আমরা আলোচনা করছিলাম, একটা বিরতির সময় হচ্ছে, বিরতির পরে এসে আলোচনা বাড়াচ্ছি। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আরএসএল স্টেজ গণতন্ত্র। আমরা আলোচনায় ছিলাম নির্বাচনের পথে যে বাধা, সেগুলো নেই এবং সমাধান কোথায় সেটি খোঁজার জন্য। আমি পর্যায়ে জনাব সোহরাব হোসেন আপনার কাছে আসতে চাচ্ছি আবারও। একটু আগে যে খবরটি আসলো যে
জামাতে বাদে সব ইসলামী দলকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতের আমির, এবং উনি বলেছেন যে জামাতে ইসলাম আর আমাদের ইসলাম এক নয়, আমরা মদিনার ইসলাম পালন করি, তারা মওদুদ ইসলাম পালন করে। এই বিষয়গুলোতে আসলে আমাদের বোঝা এবং জনগণের বোঝাপড়া আমার মনে হয় সীমাবদ্ধতা রয়েছে। এই ব্যাপারগুলো আসলে যদি পরিষ্কার করে বলতেন। আর যেখানে আরেকটা বক্তব্যে জামাতের সাথে যে নেতা হামিদুর, উনি বলেছেন যে আমরা পজিটিভলি এগোচ্ছি, নির্বাচনের উপর থ্রেট হবে এমন কোনো কাজে আমরা নেই, আমরা নির্বাচনের পথেই এগোচ্ছি, কিন্তু আবার ইসলামী সমমনা 8টি দলের সাথেও আমরা রাজপথেও আছি। এই ব্যাপারগুলো কি সংশয় তৈরি করে না? প্রথমত হচ্ছে রাজনীতিকরা মাঠে যা বলেন সেটা মনে বলেন না, সেটা তাদের অন্তরের কথা নয়। অধিকাংশ রাজনীতিক, আমি সবার কথা বলবো না, এটি আপনি মাঠে এত গরম কথা বলে এই দলীয় নেতাকর্মী সমর্থকদের কি বলে মন চাঙ্গা করার জন্যে। আর এর বড় উদাহরণ হচ্ছে এনসিপি এতদিন কি ভাষায় কথা বলতো এনসিপির নেতারা, এখন অনেক নরম হয়ে গেছে, নমনীয় হয়ে গেছে। এখন তারা দুই পক্ষকেও জামাত ইসলাম এবং বিএনপিকেও একটা সমঝোতায় আসতে বলে। ভালো, এটা খুবই ভালো, কারণ নির্বাচনটা হতে হবে। নির্বাচন হওয়ার জন্যে জুলাই সনদে সই হয়েছে, যদিও এনসিপি এখন পর্যন্ত দেয়নি, 4টি বাম দলও দেয়নি। আর মাসুদ কামাল বলছেন ত্রিভুজ প্রেম, এখানে চতুর্ভুজ প্রেম ছিল এই সরকারের। একটা হচ্ছে সরকারের সঙ্গে বিএনপির একটা সখ্য, জামাত ইসলামের একটা সখ্য এবং এনসিপির। এই সখ্যটা ধীরে ধীরে কি বলে ম্রিয়মাণ হয়ে যাচ্ছে, এখন একে অপরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। চতুর্ভুজ প্রেম বলেন অথবা মাসুদ কামাল ভাই বলেন ত্রিভুজ প্রেম, এই প্রেমটা দিয়ে নির্বাচনের পথে এত বাধা কেন আসছে? এগুলা কুলোনো যাচ্ছে না? সেটাই তো বড় প্রশ্ন, যে এই যে এত আমরা দেখলাম যে জাতিসংঘে 6 জন নেতাকে নিয়ে যাওয়া, তাহলে সমাধান হলো না কেন? এবং রাজনীতিকদেরও এখানে দায় আছে। তারা যদি একসঙ্গে জাতিসংঘে যেতে পারে, একসঙ্গে আলোচনায় বসে সমস্যার সমাধান করতে পারেন না কেন এতদিন পর? অর্থাৎ তারা নিজেদের নিজ নিজ রাজনৈতিক অবস্থান থেকে একচুল নড়তে চান না, মানে সালিশ মানে তালগাছ আমার, এই মনোভাব থেকে তাদের সরে আসতে হবে প্রত্যেককে। ছাড় দিতে হবে। অনর অবস্থানে কি হয়েছে তা আমরা 16-17 বছরে দেখেছি, তার আগেও দেখেছি। মানে কোনো পক্ষের অনর অবস্থান, বিশেষ করে যারা বড় দল, তাতে তার কি বলে তার গড়তমি বজায় থাকতে পারে, কিন্তু সমস্যার সমাধান হয় না। আবার আপনি বললেন যে জামাত ইসলাম এতদিন মনে করতো যে তারাই হচ্ছে ইসলামের হেফাজতকারী। বাংলাদেশে যারাই ইসলামের কথা বলেন, ইসলামের নামে রাজনীতি করেন, ধর্মের নামে রাজনীতি করেন, সব দল তাদের নেতা মানেন। কিন্তু আপনি এখন যে তথ্য দিলেন যে হেফাজত ইসলাম কিন্তু একটি দলের না, বেশ এখানে অরাজনৈতিক সংগঠন আছে, আবার অনেকগুলো রাজনৈতিক সংগঠন আছে। তার আমির বলেছেন যে জামাতে ইসলাম আর আমাদের ইসলাম এক নয়, মানে হেফাজতের ইসলাম। আবার হেফাজতের ইসলাম বা জামাতে ইসলামের সাথে সাধারণ মানুষের ইসলাম, সেটা কতটা মিল আছে? অধিকাংশ ক্ষেত্রে নেই। কারণ একটা কথা হচ্ছে ধর্ম তো বিশ্বাসের ব্যাপার, ধর্ম যার যার, এবং ধর্মের সঙ্গে ধর্মকে রাজনীতিতে আনাটাই অযৌক্তিক বলে মনে করি। এবং যত অঘটন ঘটেছে ধর্মকে রাজনীতিতে এনে, সেটা 1971 সালের মুক্তিযুদ্ধ বলুন বা পরবর্তীকালে আন্দোলন সংগ্রাম বলুন, সমস্যার সমাধান রাজনীতিকদের বের করতে হবে, অন্তর্বর্তী সরকারকেই বের করতে হবে। এখন সরকার যত সময় ক্ষেপণ করবে তত অস্থিরতা বাড়বে। আর আপনি দেখুন, যখন রাজনৈতিক দলগুলো এই আন্দোলনের হুমকি দিচ্ছে, মাঠে আছে, বিএনপি তো কালকে বড় সমাবেশ করছে, তারাও তো মাঠে আছে, একে অপরকে দেখাতে চাচ্ছে কে বড়। কিন্তু বড় তো এখানে জনগণ, সেই জনগণের কথা কেউ ভাবছে না। আজকেও প্রাথমিক শিক্ষকরা আন্দোলন করতে যেয়ে লাঠি পেটা খেয়েছে, তাদের বিরুদ্ধে পুলিশ লাঠিচার্জ করেছে। মানে শিক্ষকরা, যে দেশে শিক্ষকরা নিগৃহীত হন, শিক্ষকরা যথাযথ সম্মান পান না, সেই দেশে গণতন্ত্র কোথায়, আর আইনের শাসন কোথায়, আর
মানুষের আমি কল্যাণ কোথায়? যারা মাসুম কামাল, আপনার মন্তব্যটি আমি নিয়ে নিতে চাচ্ছি। একই প্রশ্নে আমি আসতে চাচ্ছি। এই যে দুটি ভিন্ন মতামত আমরা দেখতে পাচ্ছি, এবং শুধু আজকে না, আমরা বিগত কয়েক মাস ধরে আলোচনা যে বিষয়টি দেখতে পাচ্ছি, রাজপথে একরকম, ঐক্যমত্য কমিশনের বৈঠকের পরে সাংবাদিকদের সামনে একরকম, এবং আপনি জনাব তাহের যে তার বক্তব্যগুলো এর আগে তুলে ধরেছেন, এই সংশয় থেকে উত্তরণের উপায় কি? কেন এই সংশয়? এবং হেফাজতুল ইসলামও কিছুক্ষণ আগে যে হেফাজতুল ইসলামের আমির উনি যে মন্তব্যটি করেছেন, এইগুলো আসলে কি জানান দিচ্ছে? দেখেন, এগুলো যার যার অবস্থানকে তারা ক্লিয়ার করছে। যখনই মনে করেন নির্বাচন যত সামনে আসবে, সবই তো তাদের স্বার্থের ব্যাপার, তাই না? ধরেন গত বছরের আপনার যে অগাস্ট মাস, তখন যে বাস্তবতা ছিল, তখন কিন্তু সবাই এক ধরনের মানে শেখ হাসিনাকে সরাতে হবে, শেখ হাসিনাকে সরানো গেল এবং যাওয়ার পর আমাদের আনন্দ, এগুলি নিয়ে তারা ছিল। কিন্তু এখন কিন্তু আর তা নেই। এখন হলো জিনিসটা এরকম যে আমরা এখন ক্ষমতায় যাব। এখন কে ক্ষমতায় যাবে, ক্ষমতায় যাওয়ার পদ্ধতিটা কি? যে আমি কত ভালো এটা বলবে, আর ও কত খারাপ এটা বলবে। এখন এই দুটার বড় একটা কম্পিটিশন শুরু হবে। একে অপরকে ডিফেম করবে এবং নিজে কত ভালো সেটাকে সেটা প্রকাশ করার চেষ্টা করবে। এবং এর মধ্যে হেফাজতে ইসলাম, তাদেরও একটা আদর্শিক ব্যাপার জায়গা আছে। ওনারা মনে করেন ওনারা ইসলামের হেফাজত করতেছেন, নাম শুনে তো বোঝা যাচ্ছে। তো ওনারা জামাতের যে জামাত ইসলাম যে জীবনযাপন করে, তাদের যে আদর্শ, এটাকে তারা পছন্দ করেন না। দেখেন, বাংলাদেশে আসলে মানে ইসলাম নামধারী দল কতগুলো? অনেকগুলো। এদের যে এই যে 8 দলীয় জোট আছে, এর মধ্যে একটা ছাড়া বাকি সবগুলি নামের সঙ্গে ইসলাম আছে। জাতীয় গণতান্ত্রিক পার্টি, হ্যাঁ, ওই একটা বাদে আর বাদ বাকি সবগুলি ইসলাম। তাহলে ইসলামী তো সবাই তো আদর্শ ইসলামী শাসনতন্ত্র কায়েম করা, অথবা সবারই হলো ইসলাম যেভাবে বলছে সেরকম একটা রাষ্ট্র কায়েম করা, এই তো সবার লক্ষ্য। এতগুলি দল কেন? ইসলাম কি এতগুলি? ইসলাম তো একটা ইসলাম না? কোরআনে কি বলা হচ্ছে? যে কোরআনের একটা অক্ষরও কিন্তু চেঞ্জ হয় নাই। কোরআন এমন একটা গ্রন্থ যার একটা অক্ষর শুরুতে যা ছিল এখনও তাই আছে, অবিকৃত অবস্থায় হুবহু ওইটাই আছে। তাহলে কোরআন যদি চেঞ্জ না হয়, তো ইসলামের শাসন ব্যবস্থা কায়েমের জন্য এত মতভেদ কেন? তার মানে এখানে ঝামেলা আছে। কোনটায় ঝামেলা আমি জানি না। হয়তো সবগুলি ঝামেলা, অথবা একটা বাদে বাদ বাকি সব ঝামেলা। মানে সত্য হলো তো একটা, 7টা তো সত্য হয় না, তো সত্য একটা। তো এখন আবার এর মধ্যে হেফাজত ইসলাম বলতেছে যে ওই ইসলাম না। হেফাজত ইসলামের বক্তব্যটা আমার পছন্দ হয় নাই। উনি যেটা বলতেছেন যে আমরা মদিনার ইসলাম, আর ওইটা হলো গিয়ে মওদুদের ইসলাম। বা ইসলাম একটা রে ভাই, ইসলামের আবার আগে আবার মদিনা মওদুদি এগুলি যোগ করতে পারেন না, ওটাও পারেন না। আপনি ইসলাম একটা। তো এই যে বিরোধগুলো, এই বিরোধগুলো কিন্তু মারাত্মক। যেমন ধরেন আমি সমাজতন্ত্রী বললাম, যে আমি সোশ্যালিস্ট বললাম, উনিও বলল সোশ্যালিস্ট, বলতেই পারে। এখন আমার এবং ওনার সোশ্যালিজম যদি না মিলে, যদি ওনার সোশ্যালিজমটা যদি প্রকৃত সোশ্যালিজম হয়, আমারটা যদি একটু ঘাটতি থাকে, তাহলে কিন্তু আমার কিন্তু চরম শাস্তি হবে না, আমি কিন্তু দোজখে যাবো না। কিন্তু ইসলামের ক্ষেত্রে যারা নাকি মনে করেন একটু বিকৃত করছে, একটু চেঞ্জ করছে, তারা কিন্তু সরাসরি দোজখবাসী। খেয়াল করেন, এখন আমি যদি হেফাজতের কথায় বিশ্বাস করি, তাহলে তো জামাত দোজখবাসী। আমি একজন ইমামকে, মানে একজন ফেসবুকে আজকাল অনেকের শুনি, তো এই ওয়াজ টোয়াজ শুনি, একজন আলেম উনি বলতেছেন আরেকজন আলেমের নাম ধরে যে ও তো কাফের। দুইজন আলেমই কিন্তু ফেসবুকে ব্যাপক জনপ্রিয়, আমাদের ঢাকারই দুইজনই ব্যাপক জনপ্রিয়। মানে আমাদের যারা নাকি ওয়াজ টোয়াজ করে এখন ঢাকা, তাদের মধ্যে যদি শীর্ষস্থান ধরি, তাহলে প্রথম 4-5 জনের মধ্যে দুইজনই আছে। তার মধ্যে একজন বলতেছে ও হলো কাফের, মাঝখানে কিন্তু কোনো ফাঁক রাখেনি, কিন্তু সরাসরি কাফেরই চলে গেছে। তাহলে যদি ওনার কথা সত্য হয়, তাহলে যাকে কাফের বলতেছে তার যারা অনুসারী, তাদের কি দুরবস্থা, তাদের কি ভবিষ্যৎ? আবার যদি ওটা মিথ্যা হয়ে থাকে, তাহলে ওনার যারা মানে আপনার অনুসারী, তাদের পরকালে কি হবে? তো এটা কিন্তু একটা রিস্কি ব্যাপার। তো আমরা তো বিভ্রান্ত এই ব্যাপারে। আমার মনে হয়, আমি তো এই ব্যাপারে আসলে এক্সপার্ট নই, বাট আমি সাধারণভাবে যেটা বুঝি যে এক একটা রাজনৈতিক দলে এক একটা দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গির উপর জনগণের যে এত বড় একটা সিদ্ধান্ত নির্বাচন, এই দৃষ্টিভঙ্গির বিভেদের কারণে নির্বাচন নিয়ে রাজপথে নামতে হবে কেন? এটি হচ্ছে আমার প্রশ্ন, যেটি নিয়ে আমি পরবর্তীতে আলাপ করতে চাচ্ছি। দর্শক, আমরা এই মুহূর্তে আরেকটা বিরতিতে যাচ্ছি। আপনারা দেখছেন RICL জনতন্ত্র গণতন্ত্র। বিরতি পরে আবারও ফিরছি।
দর্শক সবাইকে বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরআইসিএলসির গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম যে এই যে সংঘাত সংশয় তার সমাধান কি রাজপথে হবে কিনা। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে আমি সোহরাব হোসেন আপনাকে দিয়ে আমি শুরু করতে চাচ্ছি। আমরা তো নির্বাচনের পথে, আমরা বলতে বোঝাচ্ছি এই যে রাজনৈতিক দল অথবা আমরা যদি বলি মূল যে প্রধান 3টি বা 4টি রাজনৈতিক দল, সবাই কিন্তু তার নির্বাচনের যে প্রস্তুতি সেটি কিন্তু গ্রহণ করছে এবং এই নির্বাচন প্রক্রিয়া ইসি যেমন তার স্বাভাবিক প্রক্রিয়া বা নিয়ম অনুযায়ী যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাহলে এই যে রাজপথের রাজনীতি এটি কেন? আর এই যে বিভিন্ন সময় যে কথায় কথায় যে ঘোষণা আসছে আমাদের দাবি, আমার এটা দাবি, এই দাবি দাওয়াগুলো তো অন্তর্বর্তী সরকারের কাছে। তাহলে আলোচনায় বসতে হলে নিশ্চয়ই অন্তর্বর্তী সরকারের সাথেই আলোচনার পথ এখনো খোলা রয়েছে, কি ভাবছেন? না, সরকার যে সময়সীমা বেঁধে দিয়েছে তাতে খুব সময় নেই। আগামীকাল যদি কোনো, আগামীকাল মানে আজকে যদি কোনো সমস্যার সমাধান হয় তাহলে সেটি মানে আলোচনায় যদি বসে, আর না হলে যেটা বিকল্প আছে সরকার সিদ্ধান্ত দিয়ে দেবে। সেক্ষেত্রেও রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে দিতে হবে, তাদের সাথে আলোচনা করে তাদের মনোভাব জেনে। না হলে যদি ধরেন এই 3 দলের কথাই বললাম, জাতীয় পার্টি, জাতীয় নাগরিক পার্টি, বিএনপি এবং জামাত ইসলামী, এর যে কোনো একটি দল যদি বলে যে আমরা এটি মানি না এবং নির্বাচনে যাব না, তখন কিভাবে নির্বাচন করবে? এখন সমস্যা হচ্ছে সবাই নির্বাচনমুখী, সরকারও নির্বাচনমুখী, কিন্তু নির্বাচনটা কিভাবে করবে এটি সেটি নিয়ে মতানৈক্য বা বিভিন্ন না, মতানৈক্য না, এটি নিয়ে নিজেদের আত্মবিশ্বাসের অভাব। এবং আপনি প্রতিটি ক্ষেত্রে দেখবেন রাজনৈতিক দলগুলোর এই যে 8 দল রাস্তায় নেমেছে, তাদের দাবিটা কার কাছে? সরকারের কাছে। তো সরকারের কাছে তো স্মারকলিপি দিলেই হয়, কথা বললেই হয়। এখন রাস্তা বন্ধ করে আপনি সমাবেশ করে আপনি দাবি আদায় করবেন এবং কবে করবেন সেটা? বা আমরা রাজপথে তো একটা সরকারের পতন হয়ে গেল, গণতন্ত্র ছিল না বলে। এখন তো আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, সেটা নির্বাচন ছাড়া কীভাবে হবে? মূল যে সমস্যা সেটা নির্বাচনটা কেমন হবে, কিভাবে হবে, অবাধ সুষ্ঠু হবে কিনা, অন্তর্ভুক্তিমূলক হবে কিনা, শান্তিপূর্ণ হবে কিনা, সেখানে সংখ্যালঘুরা ভোট দিতে যেতে পারবে, নির্ভয়ে যেতে পারবে কিনা, জাতিগত সংখ্যালঘুরা পারবে কিনা, ধর্মীয় সংখ্যালঘুরা পারবে কিনা, প্রান্তিক মানুষগুলো পারবে কিনা, এবং তাদের এখন যে অর্থনৈতিক দুরবস্থা, নিত্যপণ্যের দাম বাড়ছে, বেকারত্ব বাড়ছে, দারিদ্র্যসীমার নিচে মানুষের সংখ্যা বাড়ছে, বিনিয়োগ নেই, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, এসব নিয়ে রাজনৈতিক দলগুলোর কিন্তু কোনো মাথা ব্যথা নেই। তারা কিন্তু জনজীবনের সমস্যা নিয়ে কথা বলছে না। ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে, ঢাকা শহরের ডেঙ্গুতে এর প্রতিবাদে 2-1টি বাম দল করতে পারে, আর অন্য কোনো দলের তো বড় কোনো কর্মসূচি, দৃশ্যমান কোনো কর্মসূচি দেখিনি। তাহলে তারা কাদের জন্য রাজনীতি করে, তারা ভোট চাইতে যাবে কিভাবে, এটাই তো প্রশ্ন। আপনারা 8 মাস ধরে, এই 15 মাস ধরে মানে কিভাবে ভোট হবে, কোন ভোট আগে হবে, এটি নিয়ে তর্ক বিতর্ক করে যাচ্ছেন এবং মানুষ মানে মানবেতর অবস্থায় আছে, মানে ভয়াবহ সংকটে আছে। আমি এই পর্যায়ে জনাব আসাদ আপনার কাছে একই প্রশ্ন রাখতে চাচ্ছি, সেই সাথে আমি উল্লেখ করতে চাচ্ছি যে 5টি দাবিতে জামাত ইসলাম এবং ইসলামী সমমনা 8 দল এক হয়েছেন এবং রাজপথে নেমেছেন এবং তারা তাদের গণসংযোগ এবং আন্দোলন জারি রেখেছেন। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতন, এগুলো নিয়ে আদালতেও তো কথা হচ্ছে এবং সেই কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এক্ষেত্রে এই যে গণহত্যা, দুর্নীতির বিচার দৃশ্যমান, জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা, এই দাবিগুলোর জন্য রাজপথে কি সমাধান খুঁজতে হবে, নাকি নির্বাচন প্রসঙ্গে আরো বেগবান হয়ে একটা সমাধানের রাস্তা বের করতে হবে? শুনেন, 5টা যে দাবি আছে, এই দাবিগুলো এই সরকারের পক্ষে মানা কতটুকু সহজ হবে আমি জানি না। প্রথম যে দাবিটা সেটি তো আপনার জুলাই সনদ এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া। ধরেন তারা চাচ্ছে যে আমরা নির্বাচন এই নভেম্বরেই চাই গণভোটটা, বিএনপি বলতেছে নির্বাচনের দিন হবে। এখন তাদের দাবিটা কার কাছে? সরকারের কাছে। সরকার বলল নভেম্বর হবে, এটা সরকার বলতে পারবে? বিএনপি যদি বলে আমি নির্বাচন গণভোট হবে ইলেকশনের দিন একই সঙ্গে, সরকারের ক্ষমতা আছে বলার এটা এই নির্বাচনের আগে হবে? সরকার পারবে না। তাহলে এই দাবি কোনোদিনও মিটবে না তোর ভাই। শুনেন, প্রকৃত কথা বলতে গেলে অনেকে তো
সরকার তো চলছে একটা জগা খিচুড়ি সিস্টেমে আর কি। সরকারকে যেমন কালকে দেখলাম ফরহাদ মাজার, যারা নাকি ওদের মানে আধ্যাত্মিক গুরু বলা হয় আর কি, হ্যাঁ, ফরহাদ মাজার কি বলছে যে এই সরকারই অবৈধ, সে যেটা বলতেছে আমরা বললে তো সমস্যা, এখন তো ফরহাদ মাজার বলছে। এবং এই সরকার আসলে এটা জগা খিচুড়ি গভর্নমেন্ট, এটা তারা এমন এমন কাজ করতেছে যার সঙ্গে সংবিধানের কোনো সম্পর্ক নাই। অথচ তারা কিন্তু কিছুদিন আগে আপনার আগস্ট মাসে তারা কিন্তু ওই যে যখন নাকি এই আপনার জুলাই পড়লো, তারা সনদ না জুলাই ঘোষণাপত্র পড়লো, সেখানে তারা স্পষ্টভাবে বলছে যে আমাদের এই সরকার একটা সাংবিধানিক সরকার। এখন যদি একটা সাংবিধানিক সরকার হয়, সাংবিধানিক সরকার তো প্রধান দায়িত্ব সংবিধানটাকে সমুন্নত রাখা, আর এই সরকার নিজেদেরকে সাংবিধানিক বলে এবং প্রতিনিয়ত সংবিধান লঙ্ঘন করে। এখন তারা যেটা বলতেছে গণভোট, এই গণভোট কি সংবিধানে আছে? তো তারা কেমনে করবে? পৃথিবীর কোথায় আছে যে এই প্রক্রিয়ায় গণভোট হয়? আপনি বলছেন আমি নিজেই এটা বানাবো, তো বানান, আপনি কিভাবে বানাবেন? আপনি তো নিজেকে নিজে ডিক্লেয়ার করছেন আমি সাংবিধানিক সরকার, তো সংবিধানের কোন ধারায় আপনি আছে এই গণভোট বলেন? বলতে পারবে না তো। এখন করবে, আগামী যেটা গভর্নমেন্ট আসবে না, একটা তো গভর্নমেন্ট আসবে, নিয়মতান্ত্রিক গভর্নমেন্ট একটা আসবে, তারা এসে নামে সংবিধান লঙ্ঘনে মামলা দেবে। দেখেন, তারা যদি নাও দেয় অন্য একজনে বলবে তুমি মামলা দাও, আমরা দেখুন পরে। প্রশ্ন তো উঠতেই পারে, তাহলে প্রশ্ন উঠতেই পারে না, প্রশ্ন উঠবেই, কেউ ফিরে রাখতে পারবে না প্রশ্ন উঠানোর থেকে, প্রশ্ন উঠবেই। আপনি কিভাবে করলেন গণভোট? কিন্তু ওই প্রশ্ন তো বাদ, গণভোট তারা করবে এটা প্রশ্ন এখনো কেউ তুলতেছে না। এটা আবার কবে করবে এটা নিয়ে আবার আন্দোলন না তুলতেছেন, এই আন্দোলন হবে। বিভিন্ন জন কিন্তু মন্তব্য করছেন, আজকে কিন্তু শিরোনামে আসছে শাহীন মালিক, উনি বলেছেন কিন্তু সংসদ নির্বাচনের আগে দাবি করছে যে জাপা এবং পণ্যদলকে বাতিল করতে হবে, নিষিদ্ধ করতে হবে। মাহবারে আবদার পেয়েছে না, জাতীয় পার্টিকে সে কিভাবে নিষিদ্ধ করবে? তাহলে একদিন করলেন না কেন? এটা যদি ফ্যাসিবাদের দোষর হয় তাহলে একদিন পরে এসে ইলেকশনের আগে এসে বুঝলেন, একদিন করলেন না কেন? আর এখন করতে পারবেও না, বিএনপি করতে দিবে না। দেখেন, বিএনপি দিবে না করতে, যে বিএনপি দিবে না, জাতীয় পার্টি আর এনসিপি টেনসিপি খুচরা মুচরা মিলা আপনার জামাত আর এনসিপি আর মিলা নিষিদ্ধ বানিয়ে ফেলাবে? এত সহজ? কারণ বিএনপি দিবে না এই কারণে কি, জামাতের যে চেহারা বিএনপি দেখছে, পারবে না কেন? আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করলো, ওই সময় তো বিএনপি চাইছে, ওই সময় বিএনপি চেয়েছে, বিএনপি না চাইলে আওয়ামী লীগ নিষিদ্ধ হতো না। বিএনপি যতদিন চায় নাই ততদিন নিষিদ্ধ করতে পারে নাই। যখন বিএনপি চুপ হয়ে গেছে, বলছে তোমরা করো, আমরা আসি, তো বিএনপি একটা প্রতিবাদ করে নাই। জামাতকে নিষিদ্ধ করে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে বিএনপি আর চাবে না। তো কি কারণে চাবে না? বিএনপি এখন বুঝতে পারছে যে আওয়ামী লীগের নিষিদ্ধ করার কারণে তাদের কি ঝামেলাটা হয়েছে। আগে যে গ্রামের প্রবাদ আছে বুঝছেন, যে দেশে তো ভাই পলিটিক্যাল পার্টি আসলে বিএনপি আর আওয়ামী লীগ, এটা তো বাস্তবতা, সমানে সমানে, একজন বাঘ তার একজন সিংহ। তো বিএনপি বলতেছিল যে ওই বাঘের গর্জনা অথবা সিংহের গর্জনা সহ্য হয় না, দেহটাকে নিষিদ্ধ করে দিছে। এখন দেওয়ার পর দেখে সিংহের গর্জন সহ্য হয় না, সিংহরে সরাই দিছে। এখন তো বিড়াল তো ভেঙচি দেয়, এখন বিএনপিকে এই বিড়ালের ভেঙচি সহ্য করতে হচ্ছে, বুঝছেন না ব্যাপারটা? তো এখন বিএনপি কাছে ভাই তোমার ভেঙচি আমি বাই করতেছি, জাতীয় পার্টি থাকুক, দেখো তোমার কি দুরবস্থাটা হয়, দেখেন। জি মাসুদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। নিশ্চয়ই আমরা আগামীকালকেও এটার অপেক্ষায় করব যে আসলে সমাধানের রাস্তাটা কি বের হয় এবং অন্তর্বর্তী সরকারের পক্ষে ইসি কি সিদ্ধান্তগুলো নেয় সংবিধানকে সমুন্নত রেখে। জনাব সোহরাব হোসেন, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, সাংবাদিক মাসুদ খান আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আজকের আমাদের RSST গণতন্ত্র অনুষ্ঠানে। নিশ্চয়ই আগামীকালও আমরা দৃষ্টি রাখবো আমরা কি আলোচনা আনতে পারি এবং সমাধানের রাস্তায় আসলে এই অন্তর্বর্তী সরকার আমাদেরকে কি দিচ্ছেন। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য।